বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমি যে টপিক্সটা নিয়ে কথা বলবো সে টপিক্সটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার স্টোইকিওমেট্রির একটা পার্টটা হচ্ছে তোমার একটা রাসায়নিক বিক্রিয়া থেকে বিক্রিয়ক বা উৎপাদের পরিমাণ নির্ণয় করা। তো আমরা উপরে লিখেছি যে রাসায়নিক বিক্রিয়া হতে বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ নির্ণয় করতে হবে। তো সেই বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ তুমি যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সে বিক্রিয়ক বা উৎপাদের পরিমাণ নির্ণয় করার জন্য তোমাকে একটা বিক্রিয়ক অথবা উৎপাদ যে কোনো একটা পরিমাণ দেওয়া থাকবে এবং সেই পরিমাণ থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আরেকটার ভর বা আয়তন যে কোনো একটা নির্ণয় করা লাগতে পারে বা যে কোনো একটা নির্ণয় করতে বলতে পারে, তো কোশ্চেনে চাইতে পারে। তো সেরকমই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কিছু বেসিক বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে। সে বেসিক বিষয়গুলো কি, কিছু রিয়াকশান জানতে হবে এবং উইথ ব্যালেন্স সহ এবং সমতাকরণ সহ কিছু বিক্রিয়ার সমতাকরণ সহ তোমাকে কিছু বিক্রিয়া জানতে হবে এবং আরও কিছু বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কখনো কখনো পারমাণবিক ভরগুলো দেওয়া থাকে না। যেহেতু দেওয়া থাকবে না তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে পারমাণবিক ভরগুলো নির্ণয় করে দেন তোমাকে ম্যাথটা সলভ করতে হবে। তো আমরা কিছু বিক্রিয়া লিখেছি, দেখো, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড। তারপরে লিখেছি ক্যালসিয়াম কার্বনেট, তোমার ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। আরেকটা বিষয় মনে রাখবা, যে কোনো কার্বনেটকে তুমি যদি উত্তপ্ত করো বা যে কোনো কার্বনেটকে তুমি যদি তাপ দাও তাহলে কিন্তু সেই ধাতুর অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাবা। এবং যে কোনো কার্বনেটকে যদি তুমি অ্যাসিডের সাথে বিক্রিয়া করো তুমি ছল পাবা, ওয়াটার পাবা এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবা। যেমন ক্যালসিয়াম কার্বনেট HCl, ক্যালসিয়াম ক্লোরাইড পেয়েছি, ওয়াটার পেয়েছি এবং কার্বন ডাইঅক্সাইড পেয়েছি। পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা কী পেয়েছি, পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। ক্যালসিয়াম এবং হাইড্রোজেন মিলে কী হয়েছে, ক্যালসিয়াম হাইড্রাইড। আর একটা ফ্যামিলি রিয়াকশান আমি লিখে দিচ্ছি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তুমি পাবা হচ্ছে কি 2 মোল অ্যামোনিয়া। তো আমরা যদি বিক্রিয়াগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখতে পারি বা পারমাণবিক ভরগুলো যদি আমরা জানি, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোই আমরা খুব সহজেই সলভ করতে পারবো। তো আমরা আসছি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমরা বোধহয় লিখেছি, দেখো, যে 8.15 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে। তো আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমরা দেখব যে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে, তার মানে কোনটা থেকে পাবো আমরা, জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে আমরা কী নির্ণয় করতে হবে, জিঙ্ক। তাহলে দেখো, তাহলে আমরা বিক্রিয়া কোনটা প্রয়োজন হচ্ছে, তাহলে দিস ইজ দ্য ফার্স্ট রিয়াকশান, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, এটা একটা কার্বন রিডাকশন প্রসেস। আর একটা বিষয় আমি বলে রাখি, কার্বন কিন্তু একটি শক্তিশালী বিজারক। আমরা জানি ধাতুসমূহ ইলেকট্রন দাতা এবং বিজারক, কিন্তু তারপরেও কার্বন অধাতু হওয়ার পরেও কার্বন কিন্তু বিজারক। কেন? কার্বনের অক্সিজেনের প্রতি উচ্চ আসক্তির কারণে কার্বন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় বিজারকের ভূমিকা পালন করে থাকে। তো আমরা যদি লিখি যে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, আমরা পাবো কি, জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড। তো আমরা জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড পেলাম। এখন কি করতে হবে, এখন আমরা আণবিক ভর বের করতে হবে। কার? জিঙ্ক অক্সাইডের। জিঙ্কের কত, 65 এবং অক্সিজেনের কত, 16। তাহলে দাঁড়ালো কত, 81। এবার দেখো, জিঙ্ক হচ্ছে কত, 65। এখন তোমাকে যদি সহজভাবে বলতে বলি যে 85 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে কত গ্রাম জিঙ্ক পাবা, তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবা যে আমরা 65 গ্রাম জিঙ্ক পাবো। তাহলে তোমার 8.15 থেকে আমরা কত গ্রাম জিঙ্ক পাবো আমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। তো 81 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে প্রাপ্ত জিঙ্ক 65 গ্রাম। সুতরাং 1 গ্রাম থেকে প্রাপ্ত জিঙ্ক 65 ডিভাইড 81 গ্রাম। সুতরাং 8.15 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে 65 ইন্টু 8.15 ডিভাইড 81, আমরা রেজাল্ট যেটা পাই হচ্ছে 6.54 গ্রাম।
এভাবে আমরা কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারবো। যেমন কি বলছে 8.15 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে। যেহেতু কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে কথাটা উল্লেখ করে দিয়েছে, তো সেহেতু আমরা কার্বন বিজারণ পদ্ধতি উল্লেখ করে দেওয়ার কারণে আমরা বিক্রিয়াটা নিয়েছি কি জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন। আমরা কি পেয়েছি? জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড। তারপর আমরা এলিমেন্টারি প্রসেসের মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করতে পেরেছি। দেন যদি আসি, খেয়াল করো, আরেকটা প্রবলেমে যদি আসি, সে প্রবলেমটা হচ্ছে কেমন, যে তোমার হচ্ছে 10 গ্রাম KClO3 10 গ্রাম KClO3 কে সম্পূর্ণরূপে বিয়োজিত করে বিয়োজিত হলে এসটিপিতে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। তাহলে 10 লিটার তোমার হচ্ছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। তো আমরা যদি দেখি তাহলে এসটিপিতে অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজিত করতে হবে। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে আমরা যদি বিয়োজিত করতে চাই তাহলে আমাদের কোন বিক্রিয়াটার প্রয়োজন? দেখো, এই যে আমরা একটা বিক্রিয়া লিখেছি সমতাকরণ সহ পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা কি পেয়েছি? পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। তাহলে আমরা সেই বিক্রিয়াটা আগে লিখে নেই, KClO3। আমরা এটাকে যদি বিয়োজিত করি আমরা কি পাই? পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। তাহলে এখানে 2 দাও, এখানে 2 দাও, এখানে 3 দাও, ব্যালেন্স হয়ে গেল। যদি এখন আমরা বলছি যে কত লিটার, আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে আমরা যদি এটার আণবিক ভর বের করি, আণবিক ভর বের যদি আমরা করি তাহলে আমরা কত পাবো? 2 × 39 প্লাস 35.5 প্লাস 16 × 3 ইজ ইকুয়াল টু কত? 245। কয় মোল অক্সিজেন পেয়েছি বলো তো? আমরা 3 মোল অক্সিজেন পেয়েছি। 3 মোল অক্সিজেন মানে হচ্ছে তোমার 3 × 22.4 লিটার। যেহেতু 1 মোলের আয়তন 22.4 লিটার, অতএব 3 মোলের আয়তন 3 × 22.4 লিটার। তাহলে আমরা কি লিখব? 245 গ্রাম KClO3 থেকে প্রাপ্ত অক্সিজেন 3 × 22.4 লিটার। সুতরাং 1 গ্রাম থেকে প্রাপ্ত অক্সিজেন কত? 3 × 22.4 ডিভাইড হচ্ছে 245 লিটার। সুতরাং বলা হচ্ছে 10 গ্রাম থেকে আমরা কত লিটার অক্সিজেন আমরা পাবো। তাহলে 3 × 22.4 গুণন 10 ডিভাইড 245 লিটার। তাহলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে যে 2.74 লিটার। এভাবে আমরা কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রবলেম, এই প্রবলেমটা আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা বলছে যে কি, যে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে এসটিপিতে বা 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে তাপে বিয়োজিত করে এসটিপিতে তুমি কত আয়তন বা কত লিটার অক্সিজেন পেতে পারো। তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়ার জন্য আমাকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে, যেটা করতে হবে সেটা পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজিত করতে হবে। আমরা যদি পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজিত করি আমরা কি পাই? পটাশিয়াম ক্লোরাইড পাই এবং অক্সিজেন পাই, এবং আমরা 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা 3 মোল অক্সিজেন পাই। তারপরে আমরা এটা আণবিক ভর বের করে তোমার হচ্ছে যে আমরা জানি এসটিপিতে আয়তন 22.4 লিটার। দেন আমরা এই প্রসেস মতো আমরা ম্যাথটা খুব সহজেই সিম্পলি সলভ করতে পারবো ইনশাল্লাহ। দেন আরও প্রবলেমে আসি আমরা স্টেপ বাই স্টেপ। দেখো, আরেকটা কথা, চুনা পাথরের নমুনায় খেয়াল করো,
চুনা পাথরের নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান। চুনাপাথরের নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান। 150 গ্রাম চুনাপাথর গ্রাম চুনাপাথরকে তোমার হচ্ছে লঘু HCl-এ দ্রবীভূত করে লঘু HCl-এ দ্রবীভূত করে তোমার হচ্ছে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে এই একটা প্রবলেম। তাহলে এই ধরনের প্রবলেমগুলোকে আমরা সলভ করার জন্য যেটা ফার্স্ট দেখব, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে পিউরিটির বা বিশুদ্ধতার পার্সেন্টেজ দেওয়া থাকে, তার মানে এখানে দেখো 96% ক্যালসিয়াম কার্বনেট আছে চুনাপাথরের নমুনায়। তো 96% ক্যালসিয়াম কার্বনেট থাকার অর্থ কী? যে 100 গ্রামের মধ্যে যদি 100 গ্রাম চুনাপাথর থাকে, তার মধ্যে 96% আছে কি 96 গ্রাম আছে কি তোমার ক্যালসিয়াম কার্বনেট। আর বাকিটা ভিন্ন কিছু হতে পারে, কাদা হতে পারে, বালি হতে পারে, বা অন্য পদার্থ হতে পারে, যে কোনো পদার্থই হতে পারে। তাহলে আমরা ফার্স্ট তোমাকে যে স্যাম্পলটা দেওয়া হবে সেই স্যাম্পলটার মধ্যে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট বের করব। তারপরে আমরা প্রথম কাজ হচ্ছে এটাই। তাহলে আমরা প্রথম কাজটা করে নিই। তাহলে দেখো তোমার 100 গ্রাম চুনাপাথরে, খেয়াল করো, 100 গ্রাম চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুক? 96 গ্রাম। সুতরাং আমাকে নমুনা দিয়েছে কত গ্রাম? 150 গ্রাম। সুতরাং 150 গ্রাম চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুক? 96 ডিভাইড 150 ডিভাইড 100 ইজিক্যাল টু দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 144 গ্রাম। তাহলে আমরা কিন্তু এই যে 150 গ্রাম যেটা তোমাকে স্যাম্পল দেওয়া হয়েছে, তাহলে এই 150 গ্রাম স্যাম্পলের মধ্যে যে নমুনাটা তোমাকে দেওয়া হয়েছে 150 গ্রাম, তো এই নমুনার মধ্যে কতটুক বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে, বা এই নমুনার মধ্যে চুনাপাথর নমুনায় কতটুক পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট আছে, সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। সেটা আমরা কতটুক পেলাম? তোমার হচ্ছে 144 গ্রাম। তো এই 144 গ্রাম কিন্তু বিক্রিয়া করবে। আর বাকি যতটুকু আছে, আমরা 144 থেকে 50 থেকে যদি 144 বাদ দিই, তোমার হচ্ছে 6 গ্রাম। বাকি যে 6 গ্রাম আছে, এই 6 গ্রাম কিন্তু বিক্রিয়া করবে না। কার সাথে বিক্রিয়া করবে না? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তো আমরা তাহলে এই যে নমুনাটা আছে, এই যে 150 গ্রাম চুনাপাথর যে নমুনা আছে, এই নমুনা কার সাথে কোথায় দ্রবীভূত করছে? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে। তাহলে চুনাপাথর মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। কার সাথে বিক্রিয়া? এই বিক্রিয়াটা কিন্তু আমার এখন দরকার। তাহলে লিখবো আমরা, বিক্রিয়াটা লিখবো যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl, আমরা কি পাই? ক্যালসিয়াম ক্লোরাইড, প্লাস পাই পানি, প্লাস পাই আমরা কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা একটু ব্যালেন্স করে নেই। ব্যালেন্স হয়ে গেল। তো আমরা কি বলছে? দ্রবীভূত এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো আমরা দেখো, এখানে যদি আমরা আণবিক ভর বের করি, আর এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড পেয়েছি কত মোল? 1 মোল। তাহলে এসটিপিতে 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। আচ্ছা, এবার আমরা ক্যালসিয়াম কার্বনেটের আমরা যদি আণবিক ভর বের করি, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12 এবং অক্সিজেনের হচ্ছে 16 গুণন 3, তাহলে দাঁড়াচ্ছে কত? 100। তাহলে তুমি যদি বলো যে তোমার হচ্ছে তাহলে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, সেটা আমরা কিভাবে হিসাব করব? যে 100 গ্রাম থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই কত? 22.4 লিটার। 1 গ্রাম থেকে আমরা কতটুকু পাবো? এবং আমরা এর আগে হিসাব করে দেখলাম যে বিশুদ্ধ 150 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে কত? 144 গ্রাম।
তো আমরা সেই 144 গ্রাম থেকে কতটুকু পাবো? খেয়াল করো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু 22.4 লিটার। সুতরাং 1 গ্রাম থেকে প্রাপ্ত 22.4 গুণন 100, 22.4 ডিভাইড হচ্ছে তোমার 100, এত লিটার। সুতরাং কতটুকু আছে? 100। আমরা পেয়েছি কতটুকু বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ? 150 গ্রামের মধ্যে 144 গ্রাম। তো 22.4 গুণন 144 ডিভাইড 100, আমরা যেটা পাই সেটা রেজাল্ট দাঁড়াচ্ছে হচ্ছে 32.256 লিটার। এভাবে আমরা এই ম্যাথটা কিন্তু সলভ করতে পারি। এই ধরনের ম্যাথগুলো আমরা এভাবে প্রথমে বিশুদ্ধতা নির্ণয় করব, তারপরে আমরা বিক্রিয়া দেখব। বিক্রিয়া থেকে আমরা বিক্রিয়া একটা পদার্থ দেওয়া থাকবে এবং আরেকটা পদার্থের পরিমাণ বা আরেকটা পদার্থের ভর বা আরেকটা পদার্থের আয়তন আমরা এই প্রসেসেই করব ইনশাল্লাহ। তো আমরা নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেমটা আরও সহজ। বলছে যে 8.2 মোল অ্যামোনিয়া, 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে কত মোল নাইট্রোজেন প্রয়োজন? কত মোল নাইট্রোজেন প্রয়োজন? আচ্ছা, ঠিক আছে। আমরা বলছি যে 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে কত মোল নাইট্রোজেন প্রয়োজন। আচ্ছা, আমরা তার আগে জানি যে অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য কী কী প্রয়োজন হয়। তোমরা বোধহয় জানো। আমরা এই যে একটা লাস্টে রিয়াকশান লিখেছি, দেখো, অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য প্রয়োজন হয় নাইট্রোজেন এবং হাইড্রোজেন। আর একটা বিষয় তোমরা সবসময় মনে রাখবা, এই যে বামে লিখেছি কত 3, এখানে বামে লিখেছি কত 2, এখানে লিখেছি 2, এখানে লিখেছি 2, এখানে 2 লিখেছি। আরও যে বামের সংখ্যাগুলো লেখা থাকে বা এখানে এই যে কিছু লেখা নাই মানে কি 1 আছে, তো বামে যে সংখ্যাগুলো লেখা থাকে এগুলো কিন্তু তোমার হচ্ছে উক্ত পদার্থের মোল সংখ্যা বিক্রিয়ার জন্য, বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমাকে এই যে এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে কি করতে হবে? এই বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে আমরা বিক্রিয়াটা একটু লিখি। দেখো, নাইট্রোজেন প্লাস 3H2 আমরা পেয়েছি কি এটা একটা বহুমুখী বিক্রিয়া, কিন্তু সবসময় রিভার্সিবল সাইনটা দিবা, 2NH3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য নাইট্রোজেন প্রয়োজন হয় কত মোল? এই যে বামে কিছু লেখা নাই মানে কি কত আছে? 1 আছে। তাহলে 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য নাইট্রোজেন প্রয়োজন হয় 1 মোল। তাহলে 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য কত মোল নাইট্রোজেন প্রয়োজন হবে? তাহলে আমরা ওই এলিমেন্টারি প্রসেসে আমরা ম্যাথটা সলভ করব। দেখো, 2 মোল, খেয়াল করো, 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে নাইট্রোজেন প্রয়োজন সমান সমান 1 মোল। সুতরাং 1 মোল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য কতটুকু দরকার হবে? 1/2 মোল। কত মোল চেয়েছে? কত মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে হবে? 8.2 মোল। 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য দরকার হবে 1 × 8.2 ডিভাইড 2 মোল সমান সমান 4.1 মোল। অর্থাৎ 4.1 মোল অ্যামোনিয়া প্রস্তুত, 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য 4.1 মোল নাইট্রোজেন প্রয়োজন হয়। এভাবে আমরা ম্যাথটা সলভ করলাম। দেন আরেকটা প্রবলেমে আসি। প্রবলেমটা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 কেজি
মিথেন, খেয়াল করো 12 কেজি মিথেন গ্যাস 15 লিটার সিলিন্ডারে আছে। সাধারণত গ্যাস সিলিন্ডারেই থাকে, সিলিন্ডারে আছে। আচ্ছা, দেন কি বলছে, ওই সিলিন্ডারে গ্যাস অণুর সংখ্যা নির্ণয় করো। ওই সিলিন্ডারে গ্যাস অণুর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা দেখি আমরা কি বলছি, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 কেজি মিথেন গ্যাস 15 লিটার সিলিন্ডারে আছে। তাহলে ওই সিলিন্ডারে গ্যাস অণুর সংখ্যা, দ্যাট মিন্স কতটি গ্যাস মিথেন গ্যাস আছে আমাকে সেটা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার ক্ষেত্রে দেখো আয়তন কোনো ফ্যাক্ট না এখানে। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, আমরা এর প্রিভিয়াস যে লেকচারটা আছে সেই লেকচারটা একটু ভালো করে দেখবা, যে মোল সংখ্যা নির্ণয়। মোল সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কি প্রয়োজন? মোল সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা ধরো একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে যতটুকু আয়তনই থাক না কেন, একটা গ্যাস একটা নির্দিষ্ট পরিমাণ মোল আছে, ধরে নিলাম এই গ্যাস এখানে যত মোল আছে, যদি এই গ্যাসগুলোকে যদি আমি আরও বড় সিলিন্ডারে নিয়ে যাই বা তাপমাত্রা চেঞ্জ করি বা তোমার চাপ চেঞ্জ করি, তাহলে কিন্তু মোল সংখ্যার পরিবর্তন ঘটবে না, মোল সংখ্যা যা আছে সেটাই থাকবে। তোমার খেয়াল করো, তো আমরা তাহলে আমাদের মোল সংখ্যা বের করার জন্য কি দরকার? মোল সংখ্যা বের করার জন্য আমরা জানি মোল n = মোল সংখ্যা W/m। W হচ্ছে ভর, কিসে ভর? গিভেন ম্যাস, অর্থাৎ যে ভরটা দেওয়া থাকবে সেই ভরটা, আর m হচ্ছে তোমার আণবিক ভর। তাহলে গিভেন ম্যাস এখানে কিন্তু দেওয়া আছে, তোমার হচ্ছে সেটা 12 কেজি। তাহলে দেখো মিথেনের আণবিক ভর যদি তুমি বের করতে চাও, তাহলে 12 যোগ তোমার হচ্ছে 4 = কত? 16। তাহলে মিথেনের আমরা আণবিক ভরও পেয়ে গেছি। আমরা যদি মোল সংখ্যা নির্ণয় করতে পারি, তাহলে মোল সংখ্যার সাথে আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করি, তাহলে কিন্তু আমরা গ্যাস অণুর সংখ্যা পেয়ে যাই। তাহলে দেখো, তাহলে মোল সংখ্যা n = আমরা কীভাবে নির্ণয় করব? এই যে গ্রামে প্রকাশিত, ডাব্লুটা কিন্তু কেজিতে না, গ্রামে প্রকাশিত ভর, কিন্তু আছে কত কেজি? 12 কেজি। তাহলে 12-র সাথে আমরা কত গুণন করব? 1000। দেন আমরা আণবিক ভর আমরা কত পেলাম? 16। তাহলে আমরা মোল সংখ্যা যেটা পাই সেটা হচ্ছে তোমার 750 মোল। তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে গেছি। এখন এই মোল সংখ্যার সাথে আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করি, আবার বলছি মোল সংখ্যার সাথে আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করি, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে গ্যাস অণুর সংখ্যা পেয়ে যাই। তাহলে সিলিন্ডারে আমরা লিখতে পারবো, সিলিন্ডারে, খেয়াল করো, সিলিন্ডারে মিথেন গ্যাস অণুর সংখ্যা = কি দাঁড়াচ্ছে? 750 গুণন অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23 এত 23 এত টি। তাহলে এভাবে কিন্তু আমরা গ্যাস অণুর সংখ্যা নির্ণয় করতে পারবো। তো অবশ্যই তো আমরা এই একটা প্রবলেম দেখলাম। অতএব যদি দেখো যে ভর দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু ভর যখনই দেওয়া থাকবে এবং গ্যাসের নাম যখন উল্লেখ থাকবে, তখন কিন্তু তুমি মোল সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে যদি ভর দেওয়া থাকে এবং গ্যাসের নাম উল্লেখ করা থাকে, যে মিথেন হোক, নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, যে কোনো হাইড্রোজেন গ্যাস হোক, যে কোনো গ্যাসই হোক না কেন, যখন গ্যাসের ভর দেওয়া থাকবে এবং তাপমাত্রা উল্লেখ করা থাকলেও সমস্যা নাই, আয়তন উল্লেখ করা থাকলেও সমস্যা নাই, ভর এবং গ্যাসের নাম যখন উল্লেখ করা থাকবে, তখন তুমি ডাইরেক্টলি অণুর সংখ্যা বের করতে বলবে। তখন তুমি ডাইরেক্টলি কী করবা? তুমি তখন ডাইরেক্টলি তোমার হচ্ছে যে মোল সংখ্যা নির্ণয় করবা, ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করে মোল সংখ্যা নির্ণয় করবা, এবং মোল সংখ্যা নির্ণয় করে তুমি তখন কি করবা? গ্যাস অণুর সংখ্যা হিসাব করবা। মোল সংখ্যার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করে তুমি কি করবা? মোল সংখ্যার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করলেই আমাদের কি হবে? গ্যাস অণুর সংখ্যা আমরা পেয়ে যাব। নেক্সট প্রবলেমে আসি। দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.084 গ্রাম
কোনো গ্যাসের 95 কিলোপ্যাসকেল চাপে কোনো গ্যাসের না দিয়ে দাও, কোনো গ্যাস 95 কিলোপ্যাসকেল চাপে 0.5 ডেসিমিটার কিউব আয়তন দখল করে। ঠিক আছে, তোমার হচ্ছে যে গ্যাস অণুর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি এই যে আয়তনটা দেওয়া আছে বা ভরটা দেওয়া আছে, যদি গ্যাসের নাম উল্লেখ থাকতো তাহলে কিন্তু আমরা মোল সংখ্যা বের করতে পারতাম, এবং তোমার হচ্ছে যে সেক্ষেত্রে মোল সংখ্যার সাথে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করে আমরা কিন্তু তোমার গ্যাস অণুর সংখ্যা বের করতে পারতাম, সেটা পারতাম। আবার আরেকটা প্রবলেম দেখো এই ম্যাথটাতে, সেটা যদি তোমার হচ্ছে তাপমাত্রা যদি এসটিপিতে দেওয়া থাকতো, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা চাপে যদি কথাটা উল্লেখ থাকতো, তাহলে যে আয়তন আছে অর্থাৎ সেই আয়তনকে আমরা 22.4 লিটার দিয়ে ভাগ করে আমরা কিন্তু মোল সংখ্যা নির্ণয় করতে পারতাম। তাহলে সেটাও হতো, মোল সংখ্যার সাথে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করে আমরা গ্যাস অণুর সংখ্যা নির্ণয় করতে পারতাম, কিন্তু কোনো অপশনই বলা নেই। তাহলে আমরা কি করতে পারি? তাহলে এই ধরনের যদি প্রবলেম আসে তোমাদের, সেক্ষেত্রে তোমরা যেটা করবা, যে আয়তন এবং যে চাপ দেওয়া আছে, যে তাপমাত্রা এবং চাপ দেওয়া আছে, এই তাপমাত্রা এবং চাপে যে আয়তন আছে, এটাকে জাস্ট তুমি এসটিপিতে এর আয়তন কত হবে সেক্ষেত্রে সেটাতে কনভার্ট করলেই তুমি গ্যাস অণুর সংখ্যা বের করতে পারবা। এবং গ্যাস অণুর সংখ্যা যদি বের করতে পারো, তখন তুমি মোল সংখ্যা তুমি গ্যাসের আয়তন বের করতে পারবা এসটিপিতে, এবং এসটিপিতে গ্যাসের আয়তন বের করে তুমি কিন্তু খুব সহজেই মোল সংখ্যা নির্ণয় করতে পারবা। এবং মোল সংখ্যা নির্ণয় করার পরে তুমি তখন তারপরে কি করতে পারবা, তুমি মোল সংখ্যার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করে গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করতে পারবা। তো আমরা সেই প্রসেসে যেতে হবে। তো সেই প্রসেসে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে পদার্থের অবস্থা। যেমন আমাদের সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যেটা পরিবেশ রসায়ন। এখানে দুটো সূত্র আছে, একটা হচ্ছে বয়েলের সূত্র আর একটা হচ্ছে চার্লসের সূত্র, আরও অনেক সূত্র আছে। তো আরেকটা তোমার হচ্ছে একটা ফর্মুলা এস্টাবলিশড হয়েছে, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এই সমন্বয় সূত্রটা আমাকে এখানে ব্যবহার করতে হবে, এটি একটু মাথায় রাখবা, যে এই সমন্বয় সূত্র ব্যবহার করে এক তাপমাত্রায় চাপে যে আয়তন দেওয়া থাকে, এইটাকে আবার কনভার্ট করে অ্যানাদার টেম্পারেচার বা এসটিপিতে আমরা নিয়ে যেতে পারি। তো আমরা সেক্ষেত্রে এই বয়েল ও চার্লসের সূত্র হচ্ছে P1 V1 বাই T1 ইজিক্যাল টু তোমার হচ্ছে P2 V2 বাই T2। তো এই সূত্রটা ব্যবহার করার ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবা, এই কেমিস্ট্রিতে তোমার হচ্ছে যতদিন তুমি ক্যাপিটাল লেটারের টি লিখবা ততদিন মনে রাখবা যে ক্যাপিটাল লেটারের টি মানেই হচ্ছে তোমার সেটা কেলভিন স্কেলের তাপমাত্রা, এবং স্মল লেটারের টি মানেই হচ্ছে সেটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তো আমরা ক্যাপিটাল আর হচ্ছে এই P1 হচ্ছে প্রাথমিক চাপ, এই V1 হচ্ছে আমরা প্রাথমিক আয়তন, P2 হচ্ছে পরিবর্তিত চাপ, পরিবর্তিত আয়তন, পরিবর্তিত তাপমাত্রা। আমরা তাহলে যে তাপমাত্রা এবং চাপ দেওয়া আছে, তো এই তাপমাত্রা এবং চাপ রাখবো না, এই তাপমাত্রা এবং চাপকে কনভার্ট করে আমরা কোন তাপমাত্রায় নিয়ে যাব, এসটিপিতে নিয়ে যাব। তো সেক্ষেত্রে দেখো এখানে খেয়াল করো, এখানে P1 V1 আর একটা হচ্ছে তোমার T1। তো এখানে P1 কত, এখানে হচ্ছে P1 হচ্ছে প্রাথমিক চাপ, সেটা কত আছে, আগের চাপটা হচ্ছে তোমার 95 কিলোপ্যাসকেল। আচ্ছা, এবার V1 এই 95 কিলোপ্যাসকেল আয়তন কত আছে, 0.5 ডেসিমিটার কিউব। আমি তোমাদের আগের ক্লাসেও কিন্তু লিখে দিয়েছি যে ডেসিমিটার কিউব এবং লিটারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, ডেসিমিটার কিউবও যা লিটারও কিন্তু তাই। তো V1 হচ্ছে তোমার 0.5 ডেসিমিটার কিউব। তাহলে T1 কত, T1 হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস, এবং যেহেতু তোমার 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে আমরা জানি যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা থাকবে না, ক্যাপিটাল টি লিখেছি, সেখানে হবে কি কেলভিন স্কেলের তাপমাত্রা। তাহলে তোমার হচ্ছে 27 প্লাস 273 ইজিক্যাল টু কত হচ্ছে 300 কেলভিন। তো আমরা এই যে তাপমাত্রা, চাপ এবং যে আয়তন ছিল, এই তাপমাত্রা এবং চাপ চেঞ্জ করে আমরা কোন তাপমাত্রা এবং চাপে নিয়ে যাব, এসটিপিতে নিয়ে যাব। তাহলে পরিবর্তিত চাপ P2,
আমরা জানি এসটিপি সমান 1 ATM, তাহলে কি এখানে 1 ATM লিখবো? না, এই P1 যে একক হবে P2 এর এককও কিন্তু সেম হবে, কারণ সমান চিহ্ন ডানে এবং বামে আছে। সমান চিহ্নর এপার এবং ওপারের যে তোমার হচ্ছে যে এলিমেন্টগুলো থাকে, যে সিম্বলাইজ, যে এই যে P1 বলো যে কোনো কিছুই থাকুক না কেন, তাদের একক কিন্তু সেম হইতে হয়। যদি তোমার হচ্ছে দুইটা সেম জিনিস হয়, যেমন P1 ও চাপ P2 ও চাপ, এখানে P1 চাপ ছিল কত 95 কিলো প্যাসকেল, তাহলে অবশ্যই আমরা P2 1 ATM বসাতে পারি না। যদি বসাও তাহলে কিন্তু ম্যাথটা হবে না। তাহলে P2 কোন এককে হতে হবে? আমরা জানি 1 ATM ইকুয়াল টু কিলো প্যাসকেলে হতে হবে। 1 ATM ইকুয়াল টু 1.101325 কিলো প্যাসকেল। এবার আমরা P2 পেলাম। এবার আমরা T2 মানে কি? প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস অর 273 কেলভিন। যেহেতু আমরা ক্যাপিটাল লেটার টি লিখেছি, অতএব আমরা কেলভিন স্কেলের তাপমাত্রা বসাবো। সেটা কত? 273 কেলভিন। এবং V2 কত হচ্ছে? V2 হট। তাহলে আমরা যদি V2 বের করতে চাই, তাহলে V2 ইকুয়াল টু কত হচ্ছে? P1 V1 T2 ডিভাইড হচ্ছে T1 P2। তো আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো যদি বসিয়ে দেই, দেখো 95 ইন্টু কত? 0.5 ইন্টু কত হচ্ছে? ইন্টু হচ্ছে 273, এবং T1 হচ্ছে তোমার 300 ইন্টু P2 হচ্ছে 101.325। তাহলে আমাদের রেজাল্ট পাচ্ছে হচ্ছে তোমার 0.427 ডেসিমিটার কিউব। আমরা যে গ্যাসটা ছিল বা যে গ্যাসটা দেওয়া আছে, এই গ্যাসটাকে আমরা কোন এককে কনভার্ট করেছি? এসটিপিতে কনভার্ট করেছি, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা চাপে আমরা আয়তনটা পেয়েছি। সেটা কত পেয়েছি? 0.24427 ডেসিমিটার কিউব বা লিটার। তো আমরা কিন্তু এখন ম্যাথটা হয়ে গেছে, কারণ আমরা প্রমাণ তাপমাত্রার চাপে আয়তন পেয়েছি। আর আমরা আরেকটা বিষয় জানি, যে দেখো আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে মোল সংখ্যা। খেয়াল করো, মোল সংখ্যা একটু লিখে রাখি। দেখো মোল সংখ্যা n ইকুয়াল টু, এই বিষয়টা একটু মনে রাখবা, এসটিপিতে আয়তন ডিভাইড 22.4 লিটার। তো খেয়াল করো, এসটিপিতে আয়তন আমরা কত পেলাম? 0.427, এবং তোমার এসটিপিতে যেহেতু আয়তন আমরা 0.427 পেলাম, এবং একে আমরা কত দ্বারা ভাগ করবো? 22.4। আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? মোল সংখ্যা। সেটা আমরা মোল সংখ্যা কত পেয়েছি? 0.019 মোল। আমরা যেহেতু মোল সংখ্যা পেয়ে গেছি, তাহলে মোল সংখ্যা পাওয়ার পরে আমরা কিন্তু অণুর সংখ্যা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা মোল সংখ্যার সাথে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করি, তাহলে আমরা অণুর সংখ্যা পেয়ে যাব। তাহলে অণুর সংখ্যা দাঁড়াচ্ছে কত? গ্যাস অণুর সংখ্যা দাঁড়াচ্ছে তোমার 0.019 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 ইন্টু 10⁻23। এভাবে কিন্তু আমরা ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারবো। তো আমরা এটা দেখলাম, দেন আমরা নেক্সট প্রবলেমে আসি। বলা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেয়াল করো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 95 কিলো প্যাসকেল চাপে 400 ml কোনো গ্যাসের মধ্যে কতটি অণু থাকবে? আচ্ছা, তাহলে দেখো এখানে যদি তোমার যে আয়তনটা দেওয়া আছে, এই আয়তনটা মিলিলিটারে থাক আর যে কোনো এককে থাক, কোনো সমস্যা না। যদি তোমার হচ্ছে আমরা লিটারে কনভার্ট করে নিতে পারতাম, এবং গ্যাসের নাম উল্লেখ নাই, শুধুমাত্র চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, এবং ওই চাপ এবং তাপমাত্রায় আয়তন দেওয়া আছে। তাহলে আমাকে যদি বের করতে হয় অণুর সংখ্যা, তাহলে আমার দরকার হবে মোল সংখ্যা। তাহলে আমরা মোল সংখ্যা কীভাবে নির্ণয় করব? আমরা মোল সংখ্যা নির্ণয় করব খুব সিম্পলি প্রসেসে। এই একটু প্রিভিয়াস যে ম্যাথটা করলাম, সেই প্রসেসেই যে আয়তনটা দেওয়া আছে, এই আয়তনটাকে আমরা তোমার এসটিপিতে কনভার্ট করব। সেই কনভার্ট করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। সেই সমন্বয় সূত্রটা কি? P1 V1/T1
ইজিক্যাল টু P2 V2 বাই T2। তো আমরা জানি যে পিওন V1 বাই টিওন ইজিক্যাল টু P2 V2 বাই T2। আচ্ছা দেখো পিওন এখানে প্রাথমিক চাপ সেটা কত আছে 95 কিলো প্যাসকেল। এবার দেখো ভিওন কত দেওয়া আছে এই 95 400 ml। আচ্ছা এবার দেখো টিওন আছে কত ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যেহেতু টিওন লিখেছি তাহলে এটা হবে কোন এককে কেলভিন স্কেলে। তাহলে 30-এর সাথে আমরা কত যোগ করব 273, তাহলে কত হবে 303 কেলভিন। এবার আসো P2 মানে কি এসটিপি আমরা জানি কত একটু আগে লিখেছি, সেটা হচ্ছে তোমার যেহেতু কিলো প্যাসকেল আছে আমরা এটাও কিলো প্যাসকেল বসাবো 101.325 কিলো প্যাসকেল। এবার আসো V2 আমরা V2 বের করতে হবে, আর T2 এসটিপি মানে কত 273 কেলভিন। তো ঠিক আছে আমরা এবার বের করব কি V2 ইজিক্যাল টু কত পিওন V1 T2 ডিভাইড হচ্ছে তোমার টিওন P2। সুতরাং V2 ইজিক্যাল টু দাঁড়াচ্ছে তোমার মানগুলো বসিয়ে দিই। V2 ইজিক্যাল টু দাঁড়াচ্ছে হচ্ছে 95 ইন্টু V1 এর ভ্যালু হচ্ছে তোমার 400 এবং 273 নিচে আসো তোমার হচ্ছে 101.325। আমরা জাস্ট এখান থেকে মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি এবং 303। তো আমরা মান যেটা পাই V2 এর মান পাই হচ্ছে তোমার 337.89। আমরা যেহেতু এই এককটা আছে মিলিলিটার, তাহলে আমরা V2 পাবো এসটিপিতে যে আয়তন পাবো সে আয়তনটা কিন্তু মিলিলিটারে পাবো। জাস্ট আমরা মিলিলিটারে রাখবো না, আমরা তাকে কিসে কনভার্ট করব লিটারে কনভার্ট করব। আমরা যদি তাকে লিটারে কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে 0.34 লিটার। এখন আমরা গ্যাসের এসটিপিতে আয়তন পেয়ে গেছি, তো এখন গ্যাস অনুসংখ্যা বের করা কোনো ফ্যাক্ট না। যেহেতু আমরা এসটিপিতে আয়তন পেয়ে গেছি তো সেহেতু আমরা কি করব মোল সংখ্যা নির্ণয় করব। মোল সংখ্যা নির্ণয় করব কিভাবে, এসটিপিতে যে আয়তন এই আয়তনকে যেমন 0.34 এই আয়তনকে আমরা 22.4 লিটার দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা কি পাবো মোল। সে মোল সংখ্যাটা আসতেছে কত 0.0151 মোল। তাহলে আমরা জানি যে কোনো গ্যাসের তোমার হচ্ছে অনুসংখ্যা বের করার জন্য যেটা দরকার মোল সংখ্যার সাথে আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করি তাহলে কিন্তু আমরা অনুসংখ্যা পেয়ে যাই। তাহলে অনুসংখ্যা হচ্ছে তোমার 0.0151 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 কত 23T। আমরা কিন্তু এভাবে গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করতে পারি। তো আমরা আজকে আমরা টোটালটা দেখলাম সেটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া থেকে একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক অথবা উৎপাদের মোল সংখ্যা বা বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ বা বিক্রিয়ক বা উৎপাদ যে কোনো একটার আয়তন যদি দেওয়া থাকে তাহলে অন্যটার ভর অন্যটার আয়তন এরকম বিভিন্নভাবে করা যেতে পারে। তারপরে আমরা দেখলাম কিভাবে তোমার হচ্ছে যে এসটিপিতে আয়তন বের করে আমরা মোল সংখ্যা নির্ণয় করতে পারি এবং মোল সংখ্যা থেকে আমরা অণুর সংখ্যা নির্ণয় করতে পারি বা মোল সংখ্যা থেকে আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারি। এবং আরও দেখলাম যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি অন্য তাপমাত্রায় যে কোনো তাপমাত্রায় একটা গ্যাসের এবং চাপে একটা গ্যাসের আয়তন দেওয়া থাকে সেটা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র পিওন V1 বাই টিওন অর্থাৎ প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন বাই প্রাথমিক তাপমাত্রা ইজিক্যাল টু কি P2 V2 বাই T2 অর্থাৎ পরিবর্তিত চাপ পরিবর্তিত আয়তন এবং পরিবর্তিত তাপমাত্রা। এই যে ফর্মুলা এটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির একটা পার্ট। বয়েলের সূত্র আছে চার্লসের সূত্র আছে এবং এই দুইটার সমন্বয় সূত্র বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে ব্যবহার করে আমাকে আয়তনটা তোমার হচ্ছে এসটিপিতে কনভার্ট করে আয়তন যখন এসটিপিতে কনভার্ট হয়ে যাবে তখন আমরা কিন্তু খুব সহজেই মোল সংখ্যা নির্ণয় করতে পারবো। এসটিপিতে আয়তন লিটারে বের করে তোমার সেটাকে 22.4 দ্বারা ভাগ করে মোল সংখ্যা নির্ণয় করব এবং মোল সংখ্যার সাথে আমরা যদি তোমার হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণন করি আমরা অণুর সংখ্যা পেয়ে যাব। এভাবে অণুর সংখ্যা বা বিক্রিয়ক বা উৎপাদ যে কোনো একটার মোল সংখ্যা যদি দেওয়া থাকে আর একটার মোল সংখ্যা নির্ণয় করা যেতে পারে। এটা হচ্ছে ঐকিক নিয়মের মতো তোমরা করে এসেছো।
এই আমরা বিষয়গুলো আজকে দেখলাম এবং এই টপিকসগুলো সলভ করার জন্য রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অথবা উৎপাদ যে কোনো একটা পদার্থের পরিমাণ নির্ণয় করার জন্য তোমাকে আরও কিছু বিষয় জানতে হবে, কিছু বিক্রিয়ার ব্যালেন্স সহ, মানে তোমার কিছু রাসায়নিক সমীকরণের ব্যালেন্স সহ সমতা সহ জানতে হবে এবং জানতে হবে কি যে কিছু মৌলের পারমাণবিক ভর তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। দেন তাহলে তোমার এই প্রবলেমগুলো আর প্রবলেম থাকবে না, ইনশাল্লাহ প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।